আমাদের বিজনেসম্যানরা সত্যিকার অর্থে আমরা রিস্ক টেকার হতে হবে। আপনি যদি রিস্ক টেকার না হন, রিস্ক এভার্স করে আপনি কত দূরে এগোবেন, এই জায়গাটা সবার বোঝা উচিত। আমরা যখনই রিস্কগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা বেটার রেজাল্ট পেয়েছি। আর যে সমস্ত জায়গায় রিস্ক নেওয়া হয় নাই বা আমরা ডিলে করেছি, আমাদের ইয়েতে বা গভর্নমেন্টের তরফ থেকে এনফোর্সমেন্টটা দুর্বল ছিল রিস্ক টেকিং এর ক্ষেত্রে, সেই সমস্ত জায়গায় ডিজাস্টার হয়েছে। আপনি যদি রানা প্লাজার দিকে তাকান, এটা একটা ডিজাস্টার ছিল বিকজ তৎকালীন গভর্নমেন্টের এনফোর্সমেন্ট দুর্বল ছিল এবং এই বিষয়ে আমাদের যারা গার্মেন্টসের যারা ফ্যাক্টরি ওনার ছিলেন তারাও এই বিষয়টা নিয়ে খুব অনেকদিন সিরিয়াসলি নেয়। পরবর্তীতে আপনি দেখেন এই পুরো জিনিসটার কি হলো, ওয়েস্টার্ন বায়াররা এসে, ওয়েস্টার্ন ব্র্যান্ডরা এসে আমাদের উপর চাপিয়ে দিল অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স। তার কারণে আমরা আমাদের গার্মেন্টস সেক্টরে ফিক্স করলাম। তার কারণে 2013 সালে মাত্র 3 বছরের মধ্যে আমাদের গার্মেন্টসের ওয়ার্কার একটু পে হাইক পেলেন, অলমোস্ট ডাবল হয়ে গিয়েছিল। আমরা তো সার্ভাইভ করেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঠিক না? যখনই আপনি রিস্ক নেবেন, ইউ উইল ডু বেটার। আপনার ওই রিস্ক টেকিং এর অ্যাপেটাইটটা থাকা উচিত। আমাদের 79-79 জেনারেল জিয়া, প্রেসিডেন্ট জিয়া যে রিস্ক নিয়েছিলেন এই তখন নুরুল কাদের ওনাদের সাথে করে, যে ব্যাক টু ব্যাক এলসি, তারপর ওইখানেও তখন যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন, তারপরে কি যেন ব্যাক টু ব্যাক এলসি বা বন্ডেড হওয়ার প্রথমে, দ্যাট ক্রিয়েটেড বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, ঠিক না? ওইটাও তো এক ধরনের রিস্ক ছিল। আমার মনে আছে 2005-এ, আমি তখন জার্নালিস্ট, তখন 2005-এ যখন আমরা কোটা ফ্রি ওয়ার্ল্ডে ঢুকলাম, তার আগে আমাদের তৎকালীন যারা ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন, কি বাজে বাজে তাদের চিন্তা ভাবনা, বাজে বাজে তাদের আইডিয়া, যে এইটা আমরা যদি খুব ভালো ভিশন না নেই, আমাদের না হয়, তাহলে আমরা যে কোটা ফ্রি ওয়ার্ল্ডে যে আমরা ঢুকছি, তার ফলে আমাদের মেয়েদের কি অবস্থা হবে, সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকবে রাতের বেলায়, এই ধরনের কথা আসে। বাট আমরা তো ওইখান থেকে গ্র্যাজুয়ালি করেছি, আমরা ক্লাইম্ব করেছি, তো ওইটা আমাদের আরোর জন্য ইট বিকেম এ বিগ ম্যাসিভ, আমাদের জন্য আসলে গ্রোথ অপরচুনিটি নিয়ে আছে। প্রথম মাসটা আমার মনে আছে যে 2005-এর প্রথম মাস সম্ভবত আমাদের নেগেটিভ গ্রোথ হয়েছিল, অ্যান্ড ইট লাইক এ মানে আমি এরকম আপ্রোর আমি দেখি নাই যেই আমরা গেলাম। তারপরে দেখেন ওই বছরটা আমার মনে হয় যে আমাদের গ্রোথ 20% হয়েছিল। এই যে আপনি রিস্কগুলো তো নিতে হয়। এখন রিস্ক যদি আমরা না নেই, আমরা কোথায় যে ঠেকবো? বারবার একই এসে আমার যেগুলো ডেটা, যেগুলোকে আমি চেরি পিক করলে আমার লাভ হয়, সেই ডেটাগুলো সামনে রেখে আমি একটা ইকোনমিক কনক্লুশন ড্র করতে চাচ্ছি। ইট ডাজন্ট হেল্প এনিওয়ান, কাউকে হেল্প করে না এটা। আমরা ক্যাম্বোডিয়া রিস্ক নিয়েছিল, ক্যাম্বোডিয়া রিস্ক নেওয়ার কারণে ক্যাম্বোডিয়ার ওয়ার্কারদের বেতন এখন, গার্মেন্টস ওয়ার্কারদের বেতন, মিনিমাম বেতন $208। আমরা রিস্ক নেই নাই কনসিস্টেন্টলি। যখনই ওয়ার্কারদের কি জন্য মিনিমাম ওয়েজ বাড়ানোর সময় হয়েছে, তখন আমরা ম্যানুফ্যাকচারের কাছ থেকে চলে গেল আমাদের ইকোনমি, আমাদের পুরো ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়েছে। তখন আপনার ডিবেটটাই দাঁড়ায় যে আপনি কি ফ্যাক্টরি বাঁচাবেন না ওয়ার্কারের বেতন বাড়াবেন, এই ডিবেটে নিয়ে আসা হয়। দেখেন আমাদের এখন ফ্যাক্টরি ওয়ার্কারের বেতন কত? 12,500 টাকা, মানে হচ্ছে এক্স্যাক্টলি $100। আমরা সেই 2018 সালে যখন আমরা ওয়ার্কারের বেতন 8,000 টাকা করা হয়েছিল, তখনও ওই 8,000 ওয়াজ অলমোস্ট লাইক $100। একই তো। এই রিস্কগুলো তো সত্যিকার অর্থে একটা গভর্নমেন্ট বা একটা প্রাইভেট সেক্টর সবাই মিলে এটা নিতে হয়। বারবার আমাদেরকে কেন চাপিয়ে দেওয়া হবে যে তুমি এটা না নিলে, তুমি কমপ্লায়েন্স না করলে? ওয়েস্টার্ন আমাদেরকে চাপিয়ে দিচ্ছে বলে আমাদের কিছু বেশিরভাগ কাজগুলো হচ্ছে। আপনার সেই টম হারকিন মিড 1990s-এ উনি একটা বিল উঠালেন আমেরিকান সিনেটর টম হারকিন, যে বাংলাদেশ চাইল্ড লেবার। দেখেন কত দ্রুত আমাদের যারা গার্মেন্ট ম্যান হয়, তখনও তো আমাদের দুর্বল গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, তারা কিন্তু চাইল্ড লেবার একদম A to Z, একটা ফ্যাক্টরিতে চাইল্ড লেবার রাখে নাই, যত দ্রুত তারা কাজ করেছেন।
তো জিনিসটা কি আসলো তো একজন আমেরিকান পাওয়ারফুল একটা সিনেটরের একটা, আমি সোজা বাংলা বলা যায় ঝাড়িতে